সিটি অফ জয়, আবারও সেই প্রিয় শহর। এবং এই বাসেই হচ্ছে সরাসরি যাব ঢাকা থেকে কলকাতা। বাংলাদেশ ভারতের মধ্যে কাঁটাতারের বেড়া থাকলে মৈত্রীর বন্ধন দীর্ঘদিনের। ব্যবসায়িক কারণ থেকে শুরু করে চিকিৎসা সেবার জন্য দুই দেশের মানুষের আসা যাওয়া রয়েছে দীর্ঘদিন। আজকের ভিডিওতে আপনি কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাবেন, ইমিগ্রেশন কিভাবে করবেন, সবকিছুই থাকছে আজকের ভিডিওতে। তাই ভিডিওটি শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকে আমরা যাবো ঢাকায় থেকে সরাসরি ইন্ডিয়ায়। ঢাকা শহর জ্যাম ছাড়া কিন্তু পুরো ইউরোপ শহরের মতো, ইউরোপ কান্ট্রি। দেখুন জাস্ট ভিউটা দেখুন, এই হচ্ছে আমাদের ঢাকা শহর। যদি রাস্তাঘাটে জ্যাম না থাকতো ভাই, ঢাকা শহর অন্য লেভেলের। জাস্ট জ্যামের জন্য আমাদের এই রাজধানীটা পিছাই গেছে একটু। দেখুন তো যাই হোক, আমরা আবারও অনেকদিন পরে যাচ্ছি ইন্ডিয়াতে। আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন জেলা অলরেডি আমি ঘুরছি, তো এরপরে আবারও যেতে হবে, কারণ ওখানে আমার কলেজ, আমার কয়েকটা এক্সাম আছে। তারপরে ইন্ডিয়ার কিছু রাজ্য ঘুরে আবারও বাংলাদেশে ব্যাক করব। তবে এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ইন্ডিয়াতে যাবেন সরাসরি, কোনো জায়গায় ট্রানজিট না, একদম সরাসরি কলকাতায় বাসে করে। এই যে দেখুন ভিউ দেখুন, আমাদের বাস কিন্তু চলে আসছে, যেটা হচ্ছে বিআরটিসি শ্যামলী এনআর ট্রাভেলস। এবং এই বাসেই হচ্ছে সরাসরি যাব ঢাকা থেকে কলকাতা, 9 ঘন্টা মানে সময় লাগে। এবং এটা হচ্ছে আপনার আরামবাগ থেকে 10টা 45। এই যে দেখুন আমাদের শ্যামলী বাস, এই যে শ্যামলী কাউন্টার, এই যে আমাদের বাস, এই যে দেখুন এনআর ট্রাভেলস। এবং এইটা হচ্ছে আমাদের সিট, একদম সামনের সিটটা নেওয়া হয়েছে, কারণ আমরা 15 তারিখে টিকিট কাটছি, মানে অলমোস্ট আপনার হচ্ছে 7 দিন আগে। এবং আপনারা যদি আগে টিকিট কাটেন তাহলে চুজ করে সিটগুলো কনফার্ম করতে পারবেন। যাই হোক, এই প্রথম ঢাকা থেকে শ্যামলী বাসে যাচ্ছে একদম ডিরেক্ট কলকাতা, মানে কোনো জায়গায় আমাদেরকে ট্রানজিট করতে হবে না, একদম বেনাপুল হয়ে মানে ডিরেক্ট আমরা কলকাতায় চলে যাব। এবং আপনাদের দেখাবো যে কত ঘন্টা সময় লাগে, কি কি এক্সপিরিয়েন্স, কি কি পেপারস লাগে, এভরিথিং সব কিছু। ওকে, ভাইরে ভাই, আজকে আমরা চলে যাব ঢাকা থেকে কলকাতা, তাও আবার শ্যামলী এনআর বিলাসবহুল বাসে। তাই তাড়াহুড়া করে চলে আসি ঢাকা আরামবাগে। সত্যি বলতে ঢাকা থেকে কলকাতা সরাসরি বাস ভ্রমণ আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। তবে বাস ভাড়া নিয়েছিল 2300 টাকা এবং চলার পথে ট্রাভেল ট্যাক্স নিয়েছিল 1200 টাকা। এই রুটে শ্যামলী পরিবহন ছাড়াও রয়্যাল কোচ এবং নন এসি পরিবহন বাস চলাচল করে। যাই হোক, এরপর রাত 10টা 45 আমরা রওনা হই কলকাতার উদ্দেশ্যে। তবে আমার জীবনের সর্বোচ্চ গতি দেখলাম শ্যামলী এনআর ট্রাভেলে। 117 গতিতে দানবের মতো ছুটে যাচ্ছে কলকাতার দিকে। তবে বাংলাদেশের সড়ক পথ কতটা উন্নত এই পথে না গেলে বুঝবেন না, কারণ যাওয়ার পথে পার হতে হয় বিখ্যাত পদ্মা সেতু, এছাড়া মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে। তবে অবাক হবেন, ঢাকা থেকে বেনাপুল বর্ডারে যেতে সময় লাগে মাত্র 3 ঘন্টা 30 মিনিট। তো ফাইনালি এখন 2টা 27 বাজে আমরা পৌঁছাই গেছি বেনাপুল পেট্রাপোল সীমান্তে। মানে এত তাড়াতাড়ি কিন্তু পৌঁছাই গেছি ভাই, মানে 3 ঘন্টা 30 মিনিটে। তো যাই হোক, এখন কিন্তু একদমই অন্ধকার, সব দোকানপাটগুলো বন্ধ। যেই বেনাপুলে হাজার হাজার মানুষ লাইন দিয়ে থাকে, আজকে কিন্তু টোটালি ফাঁকা। যাই হোক, আমরা এখন নামবো, যেহেতু সবাই নেমে পড়ছে। এই যে আমাদের বাস, এখন কিন্তু একদমই অন্ধকার, যেহেতু মিডনাইট চলতেছে এরকম একটা ব্যাপার। এই যে সামনেই হচ্ছে সীমান্ত, এই যে সবাই এখন নামতেছে। রাত 2টা 30 আমরা পৌঁছাই বেনাপুল বর্ডারে। রাতের আধারে দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত একদমই নিরিবিলি, সিমসাম, স্তব্ধ। যেখানে হাজার হাজার মানুষের ভিড় থাকে, এখন একদমই জনশূন্য। তবে ভোর রাত থেকেই প্রবেশ করতে থাকে এসি নন এসি বাসগুলো। এছাড়া সরাসরি কলকাতায় যেই বাসগুলো যায়, তাদের ভিতর যেই বাস আগে আসবে তার সিরিয়াল আগে থাকে এবং সেই বাসের যাত্রী আগে ইমিগ্রেশন করে। এরপর আমরা বাস থেকে নেমে চলে যাই শ্যামলী কাউন্টারে, কারণ সেখানে ইমিগ্রেশন ফর্ম পূরণ করতে হবে। এছাড়া এখানেই রেস্ট নিতে পারবেন বর্ডার ওপেন না হওয়া পর্যন্ত। তবে বেনাপুল পেট্রাপোল বর্ডার সকাল 6টার সময় ওপেন হয়। যাই হোক, কাউন্টারে বসে আমরা ইমিগ্রেশন ফর্মটি পূরণ করি, আর এই ফর্মটি আমাদের বাসের ভিতরেই দেওয়া হয়। যদি কোনোভাবে হারিয়ে ফেলেন তাহলে বাসের সুপারভাইজারের কাছে ফর্মটি পুনরায় পাবেন। সাথে শ্যামলী বাসের স্টিকারও দেওয়া হয়। আমরা হচ্ছে এখন মানে বেনাপুলে পৌঁছালাম। পৌঁছানোর পরেই কিন্তু এখানে হচ্ছে শ্যামলী কাউন্টার আছে এবং সবাই কিন্তু কাউন্টারে এসে এই ইমিগ্রেশন ফর্মটা কিন্তু পূরণ করছে। এবং আপনাদের এটা হচ্ছে বাসেই দেওয়া হবে, আপনারা চাইলে বাসেও পারবেন অথবা এখানে এসেও পারবেন।
কারণ এটা হচ্ছে যখন আমরা ইন্ডিয়ায় প্রবেশ করব তখনই হচ্ছে ইমিগ্রেশন ফর্মটা ওখানে জমা দিতে হবে। তবে আমাদের হচ্ছে ট্রাভেল ট্যাক্স দিয়ে টোটাল নিয়েছে হচ্ছে 1200 টাকা, আর ট্রাভেল ট্যাক্স হচ্ছে 1000 আর বা 200 টাকা হয়তো কোনো চার্জ নিয়েছে, এরকম একটা ব্যাপার। আর আপনারা হচ্ছে ফর্মটা যেভাবে পূরণ করবেন, আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ডেট, এছাড়া আপনি কোথায় যাবেন একটা অ্যাড্রেস থাকে, যে অ্যাড্রেসটা অবশ্যই দিতে হবে, যে আপনি কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন ওই হসপিটালের নাম এবং ওখানকার রোড ঠিকানা, আর যদি কোনো হোটেল গেস্ট হাউস হয় ওখানকার ঠিকানাটা দিবেন, আর বাংলাদেশের নাম্বারটা দিয়ে দেবেন, তাহলেই হয়ে গেল। এখন আমাদের 2 ঘন্টা ওয়েট করতে হবে, কারণ 6টার সময় বর্ডার খোলে। তো যদিও আমরা কোনো ভিড় দেখি নাই এখনও, আমরা যেহেতু বাসে এসে পৌঁছাইছি 2:30টার সময় রাত, তো এরপরে হয়তো দেখবো অনেক ভিড়। তারপর আমরা ভিতরে যেয়ে আপনাদের প্রসেসটা দেখাবো যে কেমন এখন, বা চেকিংটা কীভাবে করে, বা আগের মতো আছে কিনা, যেহেতু অনেক দিন পরে আমরা হচ্ছে বেনাপুল দিয়ে প্রবেশ করতেছি। ওকে, আমরা অপেক্ষা করি। না, আমি হচ্ছে কখনোই বেনাপুল দিয়ে যাইতাম না। আমার এখান দিয়ে যেতে কত টাকা খরচ হচ্ছে? 3000। আমি গেদে কত খরচ হচ্ছে আপনার? 2300 টাকা ভাড়া, 1200 টাকা ট্রাভেল ট্যাক্স। হ্যাঁ, তারপর আপনি বাসার থেকে যে একটা সিএনজি দিয়ে আসছেন, হ্যাঁ ওইটার অনেক খরচ। বাট ট্রাস্ট মি, আমি যখন গেদে বর্ডার দিয়ে যাই তখন মাত্র 30 টাকায় যাই। মানে আমি বাইকে হচ্ছে দর্শনে যাই, এরপরে ওখান থেকে 30 টাকা দিয়ে আমি কলকাতায় চলে আসি। বাট এই বাসে কিন্তু আমার অলমোস্ট 3500 টাকা খরচ হয়ে গেছে আমার জন্য খরচ। হ্যাঁ, এই যে ভাইয়ের জন্য, ভাই আমাকে জোর করে আনছে। আর ঠিক রাত 3টার সময় এরকম চায়ের দোকান খোলা, এটা কিন্তু চমৎকার লাগতেছে বেনাপুলে এরকম দৃশ্য। ফাইনালি এখন কিন্তু একদম আলো। আমরা এসেছিলাম 2:30-এ, এখন বাজে হচ্ছে 5:50। মানে আর 10 মিনিট পরে আমাদের আলাদা লাইন হবে। বাট এটা হচ্ছে সাধারণ মানুষের লাইন। দেখুন কি বড় লাইন হয়ে গেছে কিন্তু অলরেডি। মানে আমাদের লাইনটা হবে আলাদা, বাট এটা হচ্ছে যারা লোকালে আসছে তাদের লাইন। এবং আমাদের টোটাল 3টা বাস, শ্যামলী 2টা আর একটা হচ্ছে রয়্যাল কোচ। এই 3টা বাস ডিরেক্ট যাবে হচ্ছে কলকাতায়। এই যে এখনকার ভিউটা দেখুন। তো যাই হোক, আমরা একটু ওয়েট করি, এরপরে আমাদের লাইনটা হবে, আপনাদের দেখাবো যে আসলে কি প্রসেস। যেহেতু অনেকদিন আগে এসেছিলাম, তখনকার নিয়ম ছিল এক, এখনকার নিয়ম কেমন সেটাই দেখাবো। ওকে, আর আপনারা যারা বাসে আসবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক সুবিধা হবে। আচ্ছা, আমরা লাস্টে যাচ্ছি। আর এটা ভিডিওটা হলো না। তো যাই হোক, আমাদের হচ্ছে এখনই লাইনটা যাচ্ছে, আর আমাদের এটা হচ্ছে 2টা ট্যাক্স, একটা হচ্ছে পোর্ট ট্যাক্স, একটা ট্রাভেল ট্যাক্স। তো এই যে দেখুন বিশাল লাইন। সারা রাত অপেক্ষার পর সকাল 6:30 আমরা প্রবেশ করি বাংলাদেশের ইমিগ্রেশনে। কিন্তু যত সময় যাচ্ছিল ততই মানুষের ভিড়টা বাড়ছিল। অনেকে বলছিল ট্যুরিস্ট ভিসা বন্ধের কারণে নাকি চাপটা অনেকটাই কম, কিন্তু এখানে এসে দেখি ভিন্ন চিত্র। এরপর আমাদের শ্যামলী বাসের দায়িত্বরত কর্মচারীরা নিয়ে যায় ইমিগ্রেশনে। সেখানে স্ক্যান করার পাশাপাশি পাসপোর্ট ভিসার সাথে ট্রাভেল ট্যাক্স ইত্যাদির প্রয়োজন হয়। তবে যারা সরকারি চাকরিজীবী তাদের জন্য এনওসি পেপার এছাড়া বিজনেস ভিসায় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে যাবেন। তবে বাংলাদেশের ইমিগ্রেশনে অনেকটাই সময় লাগছিল, অনেক মানুষ ঘন্টার পর ঘন্টা ভোগান্তি পোহাচ্ছিল। যাই হোক, কোনো রকমে বাংলাদেশের ইমিগ্রেশন সম্পূর্ণ করে ভিআইপি পাস নিয়ে চলে যায় ভারতীয় ইমিগ্রেশনে। সেখানে প্যান্টের বেল্ট, মোবাইল, মানি ব্যাগ, লাগেজ সবকিছু আলাদাভাবে স্ক্যান করা হয়। এরপর ইমিগ্রেশন ফর্মটি জমা দিয়ে খুব অল্প সময়ের মধ্যে ইমিগ্রেশন সম্পূর্ণ করি। তবে ভারতে প্রবেশের পর আমাদের বাসগুলোকে আলাদাভাবে চেক করে বিএসএফরা। কোনো বাসকে সন্দেহ হলে 4 থেকে 5 বার চেক করে থাকে, যেমনটা আমাদের বাসকে করা হয়েছিল। ফলে যাত্রীরাও অতিষ্ঠ, কারণ এত সময় দাঁড়িয়ে থাকাটাও অসম্ভব। আর সেই সাথে আপনি বাসের ভিতরে মানি এক্সচেঞ্জও করতে পারবেন। অনেক সময় বাসে কম রেট দেওয়া হয়, আপনি চাইলে বর্ডারেও এক্সচেঞ্জ করতে পারেন, অথবা কলকাতা মার্কেট স্ট্রিটেও এক্সচেঞ্জ করতে পারেন। আমরা এখন ওয়েট করতেছি, এখন বাজে কিন্তু সকাল 9টা। ওইখানে পৌঁছাইছি রাত 2:30। আর এখন এখানে প্রায় 3-4 ঘন্টা এরকম টাইম ওয়েস্ট। তবে আমি ওখানে 2 ঘন্টা মানে ছিলাম ভিতরের দিকে, আমাকে একটু আটকে রাখছিল ভিসাতে প্রবলেম, মানে ব্ল্যাক লিস্ট বলে। কিন্তু এখানে বেশ কিছু প্রবলেম, সেটা হচ্ছে শ্যামলী বাসের এনআর ট্রাভেলসে। ওখানে যখন আমরা মানি এক্সচেঞ্জ করে বাসের ভিতর থেকে বলে যে আজকে হচ্ছে চলছে 68.50 পয়সা, কিন্তু বর্ডারে আমরা পাইছি হচ্ছে 70-20 পয়সা, বা কেউ পাইছি 69-50 পয়সা। অবশেষে আমরা পেট্রাপুল সাইড থেকে 9:30 ছেড়ে যাচ্ছি। এবং এই যে দেখুন, তো এখানে 2 বার চেক করা হয়েছে, মানে বিএসএফ 2 বার চেক করছে। কয়বার? 4 বার? আচ্ছা, 4 বার নাকি চেক করছে। আমি হচ্ছে যেহেতু ভিতরে ছিলাম, তো এখন লাগেজগুলো সব ভিতরে করা হচ্ছে। এগুলো কিন্তু ছিল, আবার বাহির করছে। এই যে আমরা উঠি, ও অনেক লেট হয়ে গেল। এই যে বাস, তো এইখান থেকে
আমাদের সময় লাগতে পারে 3 ঘন্টা বা এরকম, তাহলে 12টার দিকে কলকাতায় পৌঁছায় যাবো। তবে সত্য বলতে প্রচুর প্রেশারের ভিতরে ছিলাম, মানে ইমিগ্রেশনের পর থেকে এখানে গাড়ি ছাড়ে না, বারবার চেকিং করতেছে, একবার কুত্তা নিয়ে আবার চেক করতেছে, একবার বাসে আমরা উঠে পড়েছিলাম আবার নেমে আবার চেক করাইছে, আর ব্যাগগুলো সবার চেক করাইছে, মানে এগুলো আসলে যেটা বর্ডারের নিয়ম আর কি। ওকে আমরা যাই, এবং আমি ঘামতেছি অলরেডি। যাক, আপনারা আসলে অনেক অভিজ্ঞতা হবে। আমরা এখন দত্তপুকুর, নরসিংহপুর দত্তপুকুর। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি এখানে আমাদের বাসটা ব্রেক টাইম দিল, মানে যাত্রী বিরতি। এখানে যারা ফ্রেশ হবে এবং যারা খাবে তারা এখানে দুপুরে লাঞ্চটা করতে পারে। এরপরে আবার আমরা রওনা হবো কলকাতার উদ্দেশ্যে। ঘুমাইতে ভালো এই যে সবাই নামতেছে। দেখ, মামার হোটেলে ফার্স্টে এলাম, এই যে হোটেল রেস্টুরেন্ট, ওই যে ডাকতেছে আমাদের। হ্যাঁ আসতেছি মামা, আসতেছি। সো আমাদের খাবার রেডি, একদম মাটনের থালি এটা। এই যে মাটন থালি, এর সাথে ডাল, সবজি, ভাজা, পাঁপড়, চাটনি সবই তাজা। শুধু মানে এই যে কলকাতার যে একটা খাবার, সেটা আপনি আসলেই ফিল পাবেন যে এর সাথে চাটনি দিবে, এরকম পাঁপড় দিবে। আমরা এখন খাওয়া দাওয়া করবো, কারণ কালকে রাত 10:45 আমাদের গাড়ি ছাড়ছে, এরপরে কোথাও যাত্রা বিরতি দেয় নাই বাংলাদেশে। তারপরে বেনাপুলে পৌঁছাইছি আপনার 2:30 মিনিটে। ওখানে কোনো হোটেল খোলা ছিল না, ইমিগ্রেশনে বিশাল ঝামেলা, অনেক কষ্ট করে এরপরে এই সাইডে এসে, মানে পেট্রাপুলে এসে গাড়ি তো অনেকবার চেক করছে, জানি না কোনো একটা হয়তো তাদের কাছে ইনফরমেশন ছিল, তারপরে কোথাও কোনো কিছু খাওয়া হয় নাই। তো এখানে এসে ফাইনালি এখানকার মাংসগুলো আমি জাস্ট হাত দিতেছি, এগুলো কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে, এই যে সব কিন্তু খুলে খুলে পড়ে যাচ্ছে। ওদের রান্নাটা দেখুন শুধু যে কি সফট এরকম। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এই যে আমের আটি, এটা মানে এটা খুবই টেস্ট। তো যাক, আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দিব। আর হোটেলটা অনেক সুন্দর, অনেক বড়, এবং তারা হচ্ছে খুবই আন্তরিক। দেখলাম যে আমরা বাংলাদেশিরা যখন এখানে থামছি, সবাই খুব স্বাগত জানাচ্ছে, সবাই তাদের হোটেলে ডাকতেছে, খুবই আন্তরিক। এই জিনিসটা ভালো লাগলো যে দুইটা দেশের সম্পর্ক সাধারণ মানুষের। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া করে আবার রওনা দিব সে প্রিয় শহর কলকাতার উদ্দেশ্যে। আমাদের এই চশমা কেমন আবিষ্কার করলেন ভাই? ভাই হঠাৎ করে মাথায় আসছিল রাতেবেলা। মানে এটা কি উপকার করতেছে? এটা আলোর থেকে বাঁচার জন্য টিস্যুর সাথে। তার মানে সামনে সিট হচ্ছে এরকম একটা প্রবলেম। তাহলে রাতে বেলা আমি মানে মাথায় আসে না, রাতে বেলা মাথায় আসলে অবশ্যই আমি আরামে ঘুমাইতে পারতাম এটা দিয়ে। তো জাস্ট চশমাটা দেখুন না, আমি এই সিস্টেমটা দেখাই যে মানে এইটা দিয়ে কিন্তু মানে পরে যাতে যে সূর্যের আলোটা চোখে না আসে। তো সামনের সিটে বসে যে একটু সুবিধা আছে, প্রবলেমও কিন্তু আছে। যেমন আমরা হচ্ছে জেগে থাকি সারা রাত, ঘুমাই না, কিন্তু যারা ঘুমায় তারা কিন্তু এই বিপরীত থেকে যে গাড়িগুলো লাইট আসে ওইটার জন্য কিন্তু ঘুমাইতে পারবে না। তো একটা সমস্যা, তাই সামনে সিট কাটা থেকে বিবেচনা করে কাটবেন। এই যে ভাই কাল সারা রাত ঘুমাই নাই, এই যে এখন এটাকে পেছে কোনো আলো টালো কিছু দেখা যাচ্ছে না। এটা নতুন আবিষ্কার শিখলাম। আর সামনের সিটে কিন্তু পাদানিটা নাই, এই একটা সমস্যা। এই কারণে অবশ্যই যারা হচ্ছে রাত জাগবেন বা এরকম জেগে ভ্রমণ করবেন তারা সামনের সিট কাটতে পারেন, তা না হলে পিছনে। তো ফাইনালি আমরা কলকাতায়, এখন বাজে বাংলাদেশ টাইম হচ্ছে 2টা। একবার ভাবুন তাহলে, এই যে সবাই কিন্তু নামতেছে, এবং এই যে এখানে কিন্তু সব বাংলাদেশের বাসের কাউন্টার। যাক, এখন আমাদের এখানে হোটেল খুঁজতে হবে। আর এটা হচ্ছে মার্কিউ স্ট্রিট, কারণ বাংলাদেশের যখন মানুষেরা আসে মেডিকেল ট্যুরিস্ট বিষয় এখানে কিন্তু থাকে মার্কিউ স্ট্রিটে। এখানে রুম ভাড়াও অনেক মানে কম আছে, আপনার বাজেটের ভিতরে পাবেন। এছাড়া প্রচুর হোটেল এখানে, এই পাশে হচ্ছে নিউ মার্কেট। তো এই কারণে বাংলাদেশিরা এখানে থাকতে ভালোবাসে, যার কারণে এই জায়গাকে এক শ্রেণীর মানুষ বলে মিনি বাংলাদেশ, এরকম একটা ব্যাপার। ওকে, আমরা হচ্ছে এখন হোটেল খুঁজবো, এরপরে আপনাদেরকে দেখাবো যে আসলে কত ভাড়া, যেহেতু এখন বাংলাদেশের মানুষ খুব একটা বেশি নাই, কম আছে। ওকে, আমাদের রুম 2 নামবেন তখন কিন্তু মেইন রোডের সাথে যেসব হোটেলগুলো আছে এগুলোর ভাড়া কিন্তু একটু বেশি।
1500 এসি, 1200 এসি বা 2000 এরকম। 3 বেডরুম হচ্ছে 2500। তবে আপনারা যদি একটু হেঁটে ডাইনে বামে যে গলিগুলো আছে এই গলির ভিতরে ঢুকলে কিন্তু রুমগুলো সুন্দর। এই যে দেখুন এরকম রুম, একদম এসি। এখানে উইন্ডো আছে। ওয়াশরুমটা দেখাই আপনাদের একটু। এই যে ওয়াশরুমটা দেখেন বিশাল বড়, কিন্তু এ পাশে হচ্ছে ওয়ার্ডরোব আছে। এই যে ওয়ার্ডরোব, ব্ল্যাঙ্কেট আছে সব। তো এই রুমের ভাড়া আমাদের কাছে নিয়েছে 1300 রুপি। 1300 রুপি বাংলায় কনভার্ট করলে 1600 টাকা অলমোস্ট হয়ে যায়। তো আপনারা এর থেকেও কিন্তু কমে আরও পাবেন যদি একটু গলিতে ঢোকেন। আর আপনারা যদি গ্রুপ আসেন তাহলে তো শেয়ারিং করে থাকতে পারলেন। যাক, এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আরও একটা কথা বলি, এই প্রথম আমি বাসে আসলাম, আমার এক্সপিরিয়েন্সটা খুবই বাজে ছিল। একদম ইমিগ্রেশন থেকে শুরু করে অনেক জায়গায় হ্যারাসমেন্টের শিকার হয়েছি, অনেক প্রবলেম ফেস করতে হয়েছে, অনেক হ্যাসেল গেছে। এবং আমাদের শ্যামলী এনার ট্রাভেলসে অলমোস্ট 15 ঘন্টা টাইম লাগছে ঢাকায় থেকে কলকাতা পর্যন্ত আসতে। তো এরকম আপনারা চাইলে আসতে পারেন, অথবা আপনারা বাই ট্রেনে আসতে পারেন, বা ট্রেন এখন বন্ধ, অথবা ফ্লাইট আসতে পারেন। তো ভেঙে ভেঙেও আসতে পারেন। যাক, দেখা হবে আমাদের নেক্সট কোনো ব্লগে, এবং আমরা অন্য কোনো রাজ্যে যাব, নতুন একটা রাজ্যে। আপনারা কমেন্ট করেন, সেখানেই যাব। ওকে, বাই, টাটা।